এই নারকীয় হামলার বিচার দাবিতে আজকে এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, সমাজে যে সন্ত্রাসীদের আস্ফালন বেড়ে চলেছে তা আজ নিন্দনীয়। বিচারহীনতার সংস্কৃতি এই আস্ফালনকে জরুরি রেখেছে। প্রতিবাদে এবং অজপাটিকর নির্বাহী সংগ্রামী বন্ধুরা, চৌধুরী প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মানববন্ধন আজকের এই মানববন্ধন কর্মসূচি দুইটা ঘটনাকে কেন্দ্র করে আপনারা অবগত হয়েছেন যে কিছুদিন কয়েকদিন আগে আমাদের সলতমার প্রিয় সাংবাদিক আলমগীর অরণ্যকে উপর আহত করা হয়েছে। সে এত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ জানে তার কি অবস্থা হবে। আমরা এখান থেকে অবশ্য কিছু করতে না পারলেও তার সুস্থতা কামনা করি। পাশাপাশি আপনারা জানেন গতকাল এই ঐক্যপালিকাতে এখানকার যে দুর্নীতিবাজ দেখছেন, সে আমাদের প্রিয় সাংবাদিক নেতা সময় টেলিভিশনের সাংবাদিক সোহাগ আলীকে ঘরে অবরুদ্ধ করে তার মোবাইল ক্যামেরা কেড়ে নিয়ে মোবাইলের সিম কার্ড, ক্যামেরার সিম কার্ড সবকিছু ভাঙচুর করে দিয়েছে। এই যে ধৃষ্টতা দেখিয়েছে, তাছাড়া বিদ্যুতের যে এখানে সংকট নেই, তারপরে তিনি কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগের সৃষ্টি করে থাকেন। এই দুটো ঘটনার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এই মানববন্ধন উপস্থাপন করবেন। পাশাপাশি এই দুটা ঘটনারই তীব্র নিন্দার প্রতিবাদ আমরা এখান থেকে জানাবো। আমাদের দাবি থাকবে এক্সেলের এক দাবি তাকে অপসারণ, আর একটা দাবি থাকবে সন্ত্রাসীরা যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে আমরা এরপরে আরো কঠোর আন্দোলন দেবো। সৈকুয়ার এই সন্ত্রাসীকে যদি গ্রেফতার করা হয়। ধন্যবাদ সবাইকে। সাংবাদিকের উপর হামলা কেন? প্রশাসন জবাব চায়। সাংবাদিকের উপর হামলা কেন? সাংবাদিকের উপর হামলা কেন? এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ শিল্পী গোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট রাষ্ট্রীয় নির্দেশক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর অরণ্যর উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশ অতিথি শিল্প গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, স্বাগতমা অতিথি সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক সহযোদ্ধা আলমগীর ভাষের আলমের উপর যে নৃশংস হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ আপনাদের কাছে একটা জানতে চাই, সারা বাংলাদেশে আজকে শিল্প সংস্কৃতির যে চর্চার যে বয়স চলে আসছে এবং শিল্প সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশের বিভিন্ন মানবিক এবং এই ভূখণ্ড রক্ষার জন্য আমরা বারবার কিন্তু এই মানববন্ধনে যুক্ত হই। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে আজকে যারা প্রকৃত অর্থে সংগঠিততা করে যাচ্ছে তারাও বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। আজকে নির্যাতিত হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা, আজকে নির্যাতিত হচ্ছে মানবাধিকার কর্মীরা। আজকে যদি আমরা সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী সংগঠন সহ সাংবাদিক বুদ্ধিজীবী বরাবর যদি এক কাতারে এসে না দাঁড়াই, তাহলে রাষ্ট্রদের কখনো হয়তো আগামী দিন চলে যাবে। আজকে আলমগীর ভাষের আলমের যে নৃশংস যে হামলা তার উপরে হচ্ছে, সেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এটি হচ্ছে কোন যুগের বর্বরচিত একটি হামলা হতে পারে। যে আলমগীর অরণ্য আজকে আমাদের সৈন্যতার যে জনপদ, এই জনপদে বেড়ে ওঠে, সেই জনপদে মানবিক কর্মকাণ্ড আছে। মানে যদি কোনো লোকে একটা রক্ত প্রয়োজন হয়, তখন সাংস্কৃতিক কর্মী এবং সামাজিক কর্মীদের উপরে আপনারা এসে দাঁড়ান। আজকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আজকের এই সভায় যারা আয়োজন করেছে, বিশেষ করে বাংলাদেশ অতিথি শিল্প গোষ্ঠী জেলা সংসদ এবং ঝিনাইদহ এই আয়োজককে স্বাগত জানিয়ে এবং অবিলম্বে অরণ্যের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি শিল্পী গোষ্ঠী
ঝিনাইদহ থাকার উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, তিনি আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এই বিপ্লবী কণ্ঠ জনাব স্বপন বাগচি। ঝিনাইদহবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন স্বৈরতন্ত্র বিশিষ্ট সাংবাদিক আলমগীর আলমের উপরে ঐতিহাসিক হামলা হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজের পাওয়ার নিচে আইসিইউতে ভর্তি আছে। আপনারা আরো অবগত হয়েছেন গতকাল একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে। বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা হয়ে যারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের বেতন দেয়, তিনি একজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন, তার ক্যামেরা ভেঙে দিয়েছেন। আমাদের সোহাগ ভাইয়ের সাথে এই ঘটনা ঘটেছে। আমরা এখানে দাঁড়িয়ে এই সমস্ত নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে সাথে আমরা এখানে দাঁড়িয়ে দাবি করতে চাই, যারা আলমগীর আলমের উপরে হামলা করেছে, যারা সোহাগ ভাইয়ের ক্যামেরা ভেঙে দিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে, অবিলম্বে তাদের এখান থেকে প্রত্যাহার করতে হবে। আজকে দেশের সমস্ত অফিস আদালতের যে সমস্ত কর্মকর্তারা আছে, তারা অধ্যক্ষের সীমা ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। বিভিন্ন সময়ে সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলা হচ্ছে বিভিন্ন সময়ে। আর মনে হচ্ছে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, যে সমস্ত অসৎ কর্মকর্তা আছেন, যাদের অধ্যক্ষ সীমাহীন হয়ে গেছে, যারা বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজের উপরে আঘাত করতে পারে, তাদেরকে কোনো সাংবাদিক যেন সহ্য না করে। আজকে আমি এখানে আহ্বান জানাই, যারা ঝিনাইদহের সমস্ত সাংবাদিক আছেন, আসুন, আমাদের ভিতরে বিভেদ থাকতে পারে, বিভিন্ন কারণে মতভেদ থাকতে পারে, কিন্তু সাংবাদিক সমাজের প্রশ্নে, আমাদের দেশের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। আমরা লড়বো। আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, যারা সাংস্কৃতিক কর্মী আছি, যারা সাংবাদিক ভাই আছি, সবাই একসাথে লড়াই করবো, সংগ্রাম করবো, শুধু সুন্দর একটি বাংলাদেশের জন্য, সাংস্কৃতিক কর্মীদের জন্য একটি বান্ধব পরিবেশের জন্য, সাংবাদিকদের জন্য একটি সুন্দর পরিবেশের জন্য। আমরা সেই বাংলাদেশকে কামনা করে এবং অবিলম্বে আলমগীরের উপরে হামলাকারীদের গ্রেপ্তার এবং সোহাগ ভাইয়ের ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনাকারী ওই কর্মকর্তার ভর্তি চেয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিজান ভাই। আজকের এই সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন সবার সাংবাদিক বৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত আছেন। সামনে উপবিষ্ট আমাদের ঝিনাইদহ জেলার মানুষ, আমি এইকে বলতে চাই যে আলমগীর উপরে যে নৃশংস হামলা করা হয়েছে, তারপর পরই দেখলাম যে গতকাল আমাদের সাংবাদিক সোহাগের উপরে একই কায়দায় আমি বলবো কেন যে আলমগীর উপরে যারা আক্রমণ করেছে তারা দা এবং ছুরি দিয়ে, আর যেহেতু শিক্ষিত যে অফিসার শিক্ষিত, সে হচ্ছে গিয়ে আমাদের সোহাগের আটকায় রেখেছে। আমি কিন্তু মানে অপরাধ একই মনে করি যে আমাদের ঝিনাইদহ জেলায় যেভাবে বিদ্যুৎ যাচ্ছে, আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভোট করেছিলাম যে ঝিনাইদহের মানুষ কিন্তু গ্রিড অফিস ঘেরাও করবে যে কোনো মুহূর্তে। আমাদের ভোট কর্মীরা বা যারা সাংস্কৃতিক কর্মী আছো, যারা সাংবাদিক আছো, চলো আমরা গ্রিড অফিস ঘেরাও করি। আর বাংলাদেশে কোনো বিদ্যুৎ যাচ্ছে না, আমাদের ঝিনাইদহ এবং যেভাবে বিদ্যুৎ যাচ্ছে পরিকল্পিত ভাবে এই কুচক্রী অফিসাররা আমাদের কষ্ট দিচ্ছে। সেই আঙ্গিকে আমাদের ছোট ভাই সাংবাদিক দেশের অফিসিতে চাই, তখন তাকে আটকিয়ে রাখে এবং নির্যাতন করে। এর বিরুদ্ধে আমাদের সরকার হয়ে যাবে।
বাংলাদেশ প্রতিটি শিল্পী গোষ্ঠী ছেলেরা শাখার পক্ষ থেকে আমি সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কালকে আমরা লক্ষ্য করেছি তাদের উপরে আক্রমণের পরে এতে প্রেস ক্লাবের সভাপতি রায়ন রায় যে বক্তব্য রেখেছেন সেখানেও আমাদের আলমগীরের প্রশ্নে রায়ন রায় অনেক কথা বলেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করি সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা আমরা যদি তাদের কাজ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকার ঝিনাইদহকে বিতরণ করতে পারি, সকল অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে পারি, তাহলে আমাদের বিজয় সম্ভব, অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব। এর মধ্যে আমি আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে যারা বক্তব্য রাখবে তাদের জন্য মাইক প্রতীকের ধন্যবাদ। আপনি সংবোধন চুরাবাসী আপনারা নিশ্চয় জানেন যে ঝিনাইদহের ঐতিহ্যবাহী সংগঠন ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটি এবং ঝিনাইদহ প্রেস ইউনিটি সহ ঝিনাইদহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন আজকে রাজপথে পোস্ট অফিসের মারে মানববন্ধনে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমাদের ঝিনাইদহ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ইতিমধ্যেই মানববন্ধনে হাজির হয়েছে। আমরা মানববন্ধনে হাজির হয়েছেন। আপনারা জানেন যে আজকে শোরকোয়া সাংবাদিক যেমন আলমগীর আরণ্য তাকে কুপিয়ে জখম করা হয়েছে, তেমনি আমাদের সময় টেলিভিশনের রুটাস রহমান সোহাগ গতকালকের ঘটনা সারা বিশ্ববাসী দেখেছেন। এ পর্যায়ে আমাদের একটি দাবি, নির্বাহী প্রকৌশলীর অবিলম্বে অপসারণ চাই। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের ঝিনাইদহ প্রেস ক্লাবের নেতা এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জনাব সাদ্দাম হোসেন। অল্প কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ঝিনাইদহের সাংবাদিক, আমাদের কর্মে থাকার কথা, আমাদের কিন্তু এই মানববন্ধনে দাঁড়ানোর কথা নয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আমাদের সহকর্মী সোহাগ গতকালকে এই বিদ্যুতের অনিয়ম দুর্নীতি নিয়ে এই নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর বক্তব্য আনতে গেলে তিনি তার সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেছেন। এই ঝিনাইদহ জেলার মানুষ আমরা আমাদের এই জেলার উন্নয়নে, আমাদের এই জেলার স্বার্থে কিন্তু তিনি এসেছেন, আমাদের এই জেলার মানুষের উন্নয়নের জন্য এসেছেন। কিন্তু তিনি এসে অনিয়ম দুর্নীতি করে আজ ঝিনাইদহের বিদ্যুতের অবস্থা খুব নাজেহাল করে ফেলেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা আজ একটি দাবি করতে চাই, এই অসৎ দুর্নীতিবাজ ঘুষখোর প্রকৌশলীর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই তাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করব। প্রয়োজনে আমরা কঠোর অবস্থানে যাব। তো তার এই অপসারণ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব সাদ্দাম হোসেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি জনাব পল্লব মিয়া। তাকে 2 মিনিটে কথা শেষ করার জন্য অনুরোধ করছি। প্রিয় ঝিনাইদহবাসী, আজকে আমরা সাংবাদিকরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে তো আমাদের কলম নিয়ে ছুটার কথা, এমন টাইমে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। কেন মানববন্ধনে দাঁড়িয়েছি আপনারা অবগত হয়েছেন। 30 তারিখে শৈলকুপায় একজন সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এবং গতকাল অজপাটিকা অফিসে একজন বিশিষ্ট সাংবাদিক সোহাগের অবরুদ্ধ করে তার ক্যামেরা মোবাইল ছিনতাই করে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এবং এই লাঞ্ছিত কেন করেছে এবং সন্ত্রাসী কায়দায় লাঞ্ছিত করেছে। আমি এই সন্ত্রাসী বিদ্যুতের যে এক্সচেঞ্জ আছে তাকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে তার বিচার করতে হবে, এই দাবি জানিয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি একতা ঘোষণা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদককে আসে তার মাঝে
সাধারণ সম্পাদককে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সন্টু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক সমাজের ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা এই গড়িয়া আবহাওয়ায় উপস্থিত হয়ে আমরা যারা দূরদূরান্ত থেকে এসেছেন আমার প্রিয় সহকর্মী ভাই বোনদের প্রতি, সাংবাদিক কেন্দ্রের প্রতি আমার সশ্রদ্ধ সালাম অভিনন্দন। আজকে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা সবাই অবগত হয়েছি। আমি আপনাদের একটি বিষয়ে আলোকপাত করব। সারা দেশব্যাপী দুর্নীতিবাজদের বর্তমান আতঙ্ক হচ্ছে এখন সাংবাদিক। আপনারা যেভাবে দুর্নীতি করে দেশটাকে দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে নিজেদের আলিশান গাড়ি বাড়ি জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছে, সেইখানে সাংবাদিকরা কোনো তথ্য দিতে গেলে প্রতিনিয়ত হামলা মামলা শিকার হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের শৈলকুমার অরণ্য আনোয়ার সিনিয়র সাংবাদিক, সে শৈলকুমারটা হামলা শিকার হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন সিনাইগাতে বিদ্যুৎ লোডশেডিংয়ের নামে যে একটা রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন চালিয়ে যাচ্ছে এই ঝিনেদার অনুপ্রাণিত নির্বাহী প্রকৌশলী, তার কাছ থেকে ঝিনেদার সাংবাদিকদের যখনই তথ্য আনতে গেছে তখনই অর্থদণ্ডমূলক আচরণ হয়েছে, লাঞ্ছিত হয়েছে সংগ্রামী ভাইয়েরা। তো আমরা যারা মফস্বলী সাংবাদিকতা করি আপনাদের প্রতি আমি একটি বিনীত অনুরোধ করব, আপনারা এই যে সাংবাদিকরা দুর্নীতিবাজদের যে এখন বর্তমান আতঙ্ক, সেই জায়গা থেকে আপনারা পেশাগত দায়িত্ব পালনের সময় নিজেদেরকে সাবধান এবং অনেক নিরাপত্তার বিষয়টা মাথায় দিয়ে কিন্তু সাংবাদিকতা করতে যাবেন। প্রতিনিয়ত এই দুর্নীতিবাজ লুটেরা যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তারা কিন্তু সাংবাদিকদের উপরে হত্যা, সাংবাদিকদের উপরে হামলার জন্য প্রতিনিয়ত প্রস্তুত হয়ে আছে, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তা আমি আপনাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন এবং সাংবাদিক একে অপরের সাথে প্রতিপক্ষ নয় ভাই ভাই কাজ মিলিয়ে যাতে আমরা এই সুস্থ নিরপেক্ষ সংবাদ প্রকাশ ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, সেই জন্য সবাইকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শোভন মাহমুদ। খুবই সংক্ষিপ্ত। বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শোভন মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুয়াদ ভাই এবং অরণ্য আলমগীরের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনে আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি। আমরা চাই যদি এর বিচার না করা হয় বা এর সমাধান যদি না করা হয় তাহলে আমরা কলম সৈনিক যারা আছি আমরা কলম বিরত থাকবো, সেই আশা ব্যক্ত করে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শাহিদুল আলম লিটনকে দুটো কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের এই সাংবাদিক সমাজের সাথে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা একাত্ম বছর করেছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় টিভি ঝিনাইদহ প্রতিনিধি, তরুণ ও মেধাবী সময়ের সাহসী সৈনিক লোটাস রহমান সোহাগের ক্যামেরা ভাঙচুর, অধ্যকারিকের নির্বাহী পরিচালক রাসুল ইসলাম দ্বারা নির্যাতিত হওয়ার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের আজকের এই মানববন্ধনে সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিহঙ্গ সমিতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি সংক্ষিপ্তভাবে দুটো বিষয় তুলে ধরতে চাই। আজকের এই হামলা প্রমাণ করে রাশেদুল ইসলাম গণমাধ্যমকে ভয় পাচ্ছে, তার মানে সে অনিয়ম এবং দুর্নীতিবাজ একজন কর্মকর্তা। তাহলে গণমাধ্যমকে এত ভয় কেন? তার গণমাধ্যমকে ফেস করতে এত ভয় পাচ্ছে কেন? এ থেকে প্রমাণিত হয় রাশেদুল ইসলাম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। আরেকটি বিষয় প্রমাণিত হয় দুর্নীতিবাজরা অনেক ক্ষমতাধর হয়। তাদের ক্ষমতার উৎস কোথায়? তারা গণমাধ্যমের উপর আক্রমণ করতে দ্বিধা করছে না। এতই ক্ষমতাধর দুর্নীতিবাজরা যে তারা সময় টিভির মতো প্রতিনিধির উপরেও কিন্তু হামলা করছে। তারা জানে এই হামলা করে লাঞ্ছিত করে ক্যামেরা ভাঙচুর করে তাদের কিছুই হবে না, তারা একদিন ঠিকই পার পেয়ে যাবে। এই যে একটি বডি ল্যাঙ্গুয়েজ সরকারি কর্মকর্তাদের মধ্যে, এটি আজকে আমাদের সর্বগ্রাসী, সারা দেশকে কুলে কুলে খাচ্ছে। আসুন সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনারা সাংস্কৃতিক কর্মীরা জনগণ মিলে আসুন আমরা সত্য হাতে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত দুর্নীতিবাজদের প্রতিহত করি। এই লোটাস রহমান সোহাগের হামলার বিচার না পর্যন্ত
পর্যন্ত সাংবাদিক ভাইরা যতদিন রাজপথে থাকে আমরা সাংস্কৃতিক কর্মীরা একত্র হয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিবাজ কর্মকর্তার বিচার এবং বরখাস্ত চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব শাহিনুল আলম লিটনকে। এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জনাব সিদ্দুজ্জামান। আসলে একটা জিনিস না বললেই নয়, জনাব রাশেদুল ইসলাম চৌধুরী মৌমাছি তাকে ঢিল মারেছেন। জানেন যে সাংবাদিক সমাজ পেতে দেয় যখন রাজপথে মাঠে নামে, যখন অনুসন্ধান শুরু করবে তখন পালানোর সময় পাবেন না। এই রাশেদুল ইসলাম চৌধুরী অবিলম্বে তার প্রস্তাবনা চাই। সিদ্দুজ্জামান হয় নাকি? আজকে আমরা অত্যন্ত ভারপ্রান্ত মেদিনীকে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমাদের দুইজন মাঠে ময়দানে কাজ করা দুজন সাংবাদিক, একজনকে কুপিয়ে তাকে ঢাকায় রেফার করা হয়েছে, আরেকজন এই শ্রেণী মানুষের দুঃখ কষ্ট তুলে ধরার জন্য, এই ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং নিউজ কভারেজ করার জন্য যখন ওই বিদ্যুৎ বিভাগ অফিসে গিয়েছিলেন তখন তাকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে তার মোবাইল ফোন, তার ক্যামেরা, সিম কার্ড সহ, মেমোরি কার্ড সহ তাকে আটকে রাখা হয়েছিল। তখন আমরা সাংবাদিক সভা জানতে পেরে তাকে উদ্ধার করার জন্য তৎকালে ধর্মের চলে যাই। আমরা সাংবাদিক, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের একটাই দাবি, ওই ঘুষখোর, ওই অসম অবলম্বনকারী, ওই আলহাম রাশেদুল ইসলাম, ইতিমধ্যে আপনি জানেন যে উনি ওই ভণ্ডর আড়ালে এই শ্রেণা থেকে কোটি কোটি টাকা উপার্জন করে তার নামে, তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে বেনামে তিনি ঢাকায় অনেক সম্পদ করে তুলে ফেলে তোমাদের আমরা জানতে পেরেছি। আমরা সাংবাদিক সমাজ, আমরা চাই এই শ্রেণার মানুষ শান্তিতে থাকুক। যখন কোনো মানুষ অসহায় হয়ে পড়ে তখন এই সাংবাদিকদের কাছে আসে। আমরা সমাজের দুঃখ দুর্দশা, আমরা মানুষের অনিয়ন্ত্রণ চিত্র, মানুষের সুখদিকের কথা কিন্তু আমরা গণমাধ্যমে তুলে ধরি। ওই যখন সেটা মানুষের কষ্টের কথা চিন্তা করে তখন আমাদের সংবাদকর্মী সবাই টিভিতে প্রতিবেদন করতে চাই, তখন তাকে আটকে ধরে আপনারা দেখেছেন ইতিমধ্যে সেটা ভাইরাল সৃষ্টি হয়েছে। সারা দেশে সারা মিডিয়ায় কিন্তু সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল সৃষ্টি হয়েছে। আর ওই সুস্থ ওই রাশেদুল ইসলাম বাংলা ভাইয়ের প্রতাপ্তা, ওই রাশেদুল ইসলাম ইতিমধ্যে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মনে তফসিল করে যাচ্ছেন, কারণ তিনি মনে প্রাণে তার আঘাত বিশ্বাস অগাধ ভয়, কারণ তিনি একজন অসৎ ব্যক্তি। তাই আমি টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে, জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তদন্তপূর্বক এবং দুদকের কাছে আহ্বান জানাবো, তার সম্পত্তি অবৈধ সম্পদ অর্জন করেছেন সেটিকে সিলগালা করা হোক এবং তিনি তার স্ত্রী, তার সন্তানদের নামে ঢাকায় নামে তার গ্রামের বাড়িতে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন সেগুলো সিলগালা করে জনমুখ সম্মুখে প্রচার করা হোক। এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কথা হবে রাজপথে, কথা হবে কলমে, কথা হবে টেলিভিশন পর্দায়। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব মিজান চন্দ্র বাবুকে দুটো কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব মিজান চন্দ্র বাবু। আসসালামু আলাইকুম। অতি দুঃখ বলে আমরা আজ সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ওডিসি কর্মী আমরা এই রেল পোস্ট অফিস মোড়ে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আমরা সাংবাদিক, আমরা জাতির যুগের, আমরা সমাজের দর্পণ, আমরা এই দেশের মানুষের, এই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা দুর্নীতি, আমরা উন্নয়ন, আমরা ভালো মন্দ সব কিছু আমরা তুলে ধরে থাকি। সেই আমরা সাংবাদিকরা আজ রেলপথে নেমেছি। আমাদের দুটি প্রতিষ্ঠান আজ আমরা এই অনুষ্ঠান করছি। তার ভিতরে ঝিনাইদহ জেলা উদীচীর নেতৃবৃন্দ এবং আমাদের ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সাংবাদিকবৃন্দ এখানে আছে, আরো বিভিন্ন সাংস্কৃতিক
বন্ধুগণ, এই রাশেদুল ইসলাম চৌধুরী সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, এরকম একজন খেপেটে মানুষ এবং একজন মানুষের হাতে এই বিদ্যুৎ বিভাগ, এটা গুরুত্বপূর্ণ বিভাগ, এটা মোটেও নিরাপদ নয়। আমরা এই খেপেটে এই বর্তমানে সব থেকে যে ভয়ঙ্কর রাফেলস ভাইপার যে সাপ, সেই সাপের থেকে ভয়ঙ্কর হচ্ছে এই রাশেদুল ইসলাম চৌধুরী। তাকে যেভাবে আমাদের যে বিশিষ্ট সাংবাদিক সময় তার উপরে যেভাবে উনি বাঘের মতো হামলে পড়েছিলেন, যার ভিডিও আপনারা দেখেছেন, সেটা সত্যি দুঃখজনক। একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ এভাবে আচরণ করতে পারে না। পাশাপাশি শৈলকুমার বিশিষ্ট সাংবাদিক ইউনিটের সভাপতি, ওডিসির সভাপতি অরণ্য আনোয়ারের উপরে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল নিয়ে যেভাবে তার উপরে হামলা করে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে আজ ঢাকার হাসপাতালে তাকে পাঠিয়ে দেশে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে। আমাদের কথা হচ্ছে যে আমরা সাংবাদিক, আমরা সঠিক তথ্য তুলে ধরবো। আমাদের উপরে যতই হামলা মামলা হোক না কেন আমরা পিছু হবো না, আমরা এগিয়ে যাব। আমরা এই দুর্নীতিবাজ এই এসএন রাশেদুল ইসলাম চৌধুরী যাতে অপসারণ নয়, আমরা তার ডিপার্টমেন্টাল তার তদন্তপূর্বক তার বিচার দাবি করছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা এই প্রোগ্রাম শুধু এই পর্যন্ত নয়, আমরা এই প্রোগ্রাম অব্যাহত রাখবো যতক্ষণ এই রাশেদুলকে এখান থেকে অপসারণ না করা হয়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে কোনো 1 মিনিট শেষ করবেন জনাব কেউ সালে জেনারেল প্রেসিডেন্টের নেতা 1 মিনিট শেষ করবেন। বিসমুল্লাহির রহিম। আজকে আমরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকে ঝিনাইদহের একাংশ জনগণ, তারপর অন্যতম সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা। আপনারা সবাই জানেন, জনপ্রিয় একজন ব্যক্তিত্ব শৈলকুমার আলমগীর অরণ্য লেখক, সাংস্কৃতিক কর্মী, তার উপরে শব্দ হামলা এবং আমাদের সবাই জেলা প্রতিনিধি সোহাগকে তার লাঞ্ছিত করা হয়েছে, তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং তার মেমোরি কার্ড পর্যন্ত ছিঁড়ে নিয়েছে। এই ঝিনাইদহের যিনি একজন, আমার মনে হয় না যে প্রথম শ্রেণী হবে, তাকে দিকে মনে একজন জঙ্গি এবং আচরণ মনে একজন জঙ্গির আচরণ। আমি এই জঙ্গি রাশেদুলকে অবিলম্বে ঝিনাইদহ থেকে প্রত্যাহার দাবি করছি এবং এই এত দুর্নীতি এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। ওনার লেবাস শুধু সুন্দরী লেবাস, কিন্তু উনি ঘুষ ছাড়া কোনো কাজ করে না। ওরা ইচ্ছা মতো অপেক্ষা চালায়, তখন খবর লেখেন যায়। এর আগে আমরা কয়েকদিন আগে, 2 দিন আগে আমাদের সাংবাদিক বিরাট জবানের লাইন করে দিয়েছে কোনো নোটিশ ছাড়া, কাঠমিল শতবারের লাইন করে দিয়েছে আর কোনো নোটিশ ছাড়া। আমরা তার অবিলম্বে কোন সাংবাদিক উপর হামলা বা এই ধরনের আচরণ ধরে ঝিনাইদহের সমস্ত যে সংগঠন সাংবাদিক ঐক্যকে আহ্বান দেয় এবং আমাদের মেধাকে ফিরে দিয়ে যে কোনো সাংবাদিকের যে কোনো হামলা বা অপমান হোক, আমরা সমস্ত সাংবাদিক ঐক্যবদ্ধ আন্দোলন করবো। আমার বিজেপিকে রাজ্য হাত ধরাচ্ছে, এগুলো আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সভাপতি রাখবেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আসিফুল কাজল। 1 মিনিট। প্রতিবাদে আসলে কোনো সময় নির্ধারণ নেই, প্রতিবাদ চলবেই। সম্মানিত আজকের এই আয়োজনের আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা এর আগে অনেকবার এই প্রতিবাদ প্রতিরোধে শরীক হয়েছি, সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা হামলার, কিন্তু আসলে তার ফলাফল কি? ফলাফল শূন্য। আমরা সাংবাদিকরা নির্যাতিত হই, লাঞ্ছিত হই, অথচ প্রশাসনিক কোনো পদক্ষেপ নেই। আমাদের সময়গুলির যিনি সব থেকে এখন চৌকার সাংবাদিক লোটাস রহমান সোহাগের সেই ভিডিও কালকে দেখলাম এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। কি হয়েছে? সে কি জন্য গেছিল? তথ্য দেওয়া, তার অধিকার ছিল তথ্য দেওয়া। আর সেই তথ্য দেওয়ার অধিকারেই তার মেমোরি কার্ড, ক্যামেরা, তার শারীরিকভাবে লাঞ্ছিত, তার ক্যামেরা পার্সনকে লাঞ্ছিত করা হয়েছে। আমরা এই আচরণের ধিক্কার জানাই এবং সাংবাদিকরা যে দাবিতে অনড়, আমি মনে করি সরকার এবং অজবাড়িত যে নির্বাহী বোর্ড আছেন তারা দ্রুত সেই আদেশ বাস্তবায়ন করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহমুদ হাসান টিপু। টিপু ভাইকে জরুরি ভিত্তিতে 1 মিনিট শিক্ষার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অনেক বক্তারা রয়েছেন এবং আমাদের একটাই দাবি,
যৌথ ঘটিকে নির্বাহী পরিষদের অপসারণ, আর ওই অপসারণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পত্রিকা আয়োজিত আমাদের সাংবাদিক লোদাস রহমান সোহাগ ও মিরাজ জামান আবের সাথে অসৌজন্যমূলক হেপা একজন নির্বাহী প্রকৌশলী রাফিকুল ইসলাম চৌধুরী যে ঘটনাটি ঘটিয়েছেন তা আমাদেরকে বিস্মিত করেছে। আমি মনে করি অজিত পাটিকর উচ্চতর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণের বলতেই এমন একজন খেপা বদমেজাজি একজন ব্যাপক নির্বাহী প্রকৌশলীকে জেনারেল থেকে 24 ঘন্টার মতো অবসর করতে হবে। আমরা ফেরেদার মানুষ চুরি করে বসে নেই। উনি গত বৃহস্পতিবার রাতে মিরাজ জামান রাত একটি ঘটনায় তার কাছে বক্তব্য দিয়েছিল। এই বক্তব্য চলার পরপরে তিনি মিরাজ জামান রাজকে তো বিভিন্নভাবে বাজে কথা বলেছেন, পাশাপাশি উনি অনেক সাংবাদিক রাজনীতি ছিলেন, অনেক সিনিয়র সাংবাদিক তার দেখা আছে, এই ধরনের মন্তব্য করে তাৎক্ষণিকভাবে তার বাসার লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই ঘটনার পর অনেক সাংবাদিক জেলা প্রেস ক্লাবের সভাপতি সহ আমি এবং অনেক সিনিয়র সাংবাদিক তার কাছে অনুরোধ করেছি, ভাই আপনি কাজটা ঠিক করেননি। যদি মিরাজ জামান রাজ আপনার কোনো ঘটনা ঘটিয়ে থাকে তবে সেটা নানাভাবে করা যায়। আমি এই জেলা থেকে একটি কথাই বলতে চাই, আজকে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি শুধু বক্তব্য বিবৃতি নয়, বাস্তবভাবে তার অপসারণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রামের এই চেঁচামেচির পাশাপাশি কার্যকর ভূমিকা রেখে যাব। সেই অঙ্গীকার রেখে, সেই বক্তব্য রেখে, সেই আহ্বান রেখে আমি আমার সব শেষ করছি। খোলা হাফেজ। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হাসান চৌধুরী। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রথম আলো স্টাফ রিপোর্টার আজাদ রহমান। 1 মিনিট। আমাদের জেনারেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রথম আলোর স্টাফ রিপোর্টার জনাব আজাদ রহমান। শুভেচ্ছা সবাইকে। অনেক বক্তা অনেকে বক্তব্য দিয়েছেন, আরো অনেকে বক্তব্য দিবেন। আমরা সংবাদপত্রে কাজ করি, সাংবাদিকতা করি, কলম দিয়ে লেখাই আমাদের কাজ। আমরা রাজপথে দাঁড়াতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আজ রাজপথে এসেছি। রাজপথে আসার কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা তথ্য চাই, তথ্য দিবেন, আমরা সেই তথ্য প্রকাশ করি সংবাদপত্রের মাধ্যমে। ভালো মন্দ মিলাই আমাদের সংবাদ প্রকাশ করতে হয়। যদি অনিয়ম থাকে অনিয়মের সংবাদ হয়, ভালো কাজ করলেও সেগুলো লেখা আমরা চেষ্টা করে আমরা নিতে থাকি। সেখানে একজন তথ্য আনতে গেলেই তাকে ক্যামেরা কেড়ে নিতে হবে, তার মেমোরি কার্ড ফেলে দিতে হবে, দাঁতকে কামড়িয়ে ভেঙে দিতে হবে। এই অভ্যস্ত আচরণ একজন নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে আমরা কখনো প্রত্যাশা করি না। আমরা মনে করি উনি আসলে নির্বাহী প্রকৌশলী হওয়ার যোগ্য কিনা সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। আমি অবিলম্বে এই জেলা থেকে তার প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীতে আরো কর্মসূচিতে সকল সাংবাদিকের অংশগ্রহণ প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ। আমার অসংখ্য ধন্যবাদ জানাবেন আজাদ রহমানকে। এ পর্যায়ে জেনারেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জেনারেল সিনিয়র সাংবাদিক জনাব এম সাইফুল মামুনকে দুটো কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন জেনেভা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, সময় সংবাদের জেনেভা প্রতিনিধি লোদাস রহমান সোহাগ কালকে ঝিনাইদহের বিদ্যুৎ অফিসে সংবাদ সংগ্রহ করার জন্য গিয়েছিলেন। এ সময় বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী দুর্নীতিবাজ রাশেদুল আলম ও তার সহযোগী কিছু লোক যারা সাংবাদিক সোহাগের উপর অতর্কিত হামলা চালিয়ে
তাকে নানাভাবে লাঞ্ছিত করে এবং তার ক্যামেরা ভাঙচুর করে এবং তার মোবাইল ছিনিয়ে নেয়। এই ধরনের স্পর্ধা একজন নির্বাহী প্রকৌশলী হয়ে কিভাবে পায়? একজন সাংবাদিকের উপর হামলার করে সে পার পেয়ে যাবে, এটা আমরা ছেড়ে দেব না। আমরা এর আগেও সাংবাদিক নানাভাবে নির্যাতন হয়েছে ঝিনাইদহে, আমরা তার দাঁত ভাঙা জবাব দিয়েছি। এবারও সোহাগের উপরে যে হামলা চালানো হয়েছে, আমরা সমধিত দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। এবং সেইভাবে আমরা প্রথমেই দাবি করছি এই দুর্নীতিবাজ রাশেদুল আলমকে জেল থেকে অবিলম্বে অপসারণ করে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের দুর্নীতি মুক্ত করার জন্য। যাই হোক, দুর্নীতিবাজ এই রাশেদুল আলমের অপসারণ না হওয়া পর্যন্ত ঝিনাইদহ সাংবাদিকরা কখনো ঘরে ফিরে যাবে না এবং এই লাগাতার ভাবে এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রাশেদুল আলমকে ঝিনাইদহ থেকে অপসারণ না করা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য, এই আন্দোলনে শরীক হওয়ার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগঠনের বয়স সিনিয়র সাংবাদিক জনাবেন সাইদুল মাউসকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদকে মানববন্ধন নিয়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিবাদে যে মানববন্ধন আমার সকল প্রিয় সহকর্মী বন্ধুরা নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ জানাই। আমি দুটো কথা বলতে চাই। প্রথম হলো, আমাদের সময় টিভির সাংবাদিক সোহাগের উপর যে বর্ষার হামলা করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, তার অপসারণ দাবি করছি। পাশাপাশি শৈলকুমার আলমগীর অরণ্যের উপরে যে দুর্বৃত্তরা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেফতার দাবি করছি। এছাড়াও আমার সর্বশেষ একটাই দাবি, এক দফা এক দাবি, রাশেদুল ইসলামকে কবে দাবি, এই কথাগুলি আমি আমার ঘরে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সদস্য সভাপতি জনাব মিজানুর রহমান মামুনকে। সম্মানিত উপস্থিতি, সভাপতি পিছনে পড়ে গেছে। আপনারা জানেন যে দুটি ঘটনাকে কেন্দ্র করে আজকে সাংবাদিকরা এই মাঠে মানববন্ধন পালন করছে। তো শুরুতে আমি বলি, আমরা ঝিনাইদহের মানুষ কেউ ভালো নেই। ঝিনাইদহের মানুষ খুব বিপদে আছে, ঝিনাইদহের মানুষ খুব অসহায়ের ভিতর আছে। ঝিনাইদহের মানুষ এই আমলাদের অত্যাচারে, তাদের যে বীজ বাক্য, তাদের যে কলম বাক্য, তাদের যে পাওয়ার বাক্য, সবকিছু মিলিয়ে ঝিনাইদহের মানুষ খুব খারাপ, খুব বাজে অবস্থার ভিতরে আছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। মানুষের শেষ আশ্রয়স্থলের নাম হচ্ছে, মানুষের শেষ তৃতীয় নয়ন হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিক। সেই জায়গায় আঘাত হয়েছে। আমি প্রথমে আসি যে শোলকুপাতে যে আলমগীর অরণ্যের উপরে হামলা হলো, একেবারে শোলকুপা শহরের প্রাণ কেন্দ্রে কিশোর গ্যাংরা যে হামলা চালালো, সেই হামলা চালানোর পরে প্রশাসনের কোনো নড়াচড়া নেই। সে রক্তাক্ত অবস্থা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে। সে অর্থের অভাবে চিকিৎসা হতে পারছে না, তার রক্ত এখনো বন্ধ হয়নি, তার গতকাল অপারেশন হয়েছে। অথচ কালকে আমরা নেতৃবৃন্দ প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের তেমন কোনো আগ্রহ হয়েছে বলে আমার লক্ষ্য হয়নি। আমার সাথে যারা গিয়েছিল তারা হয়তো লক্ষ্য করেছে কিনা জানি না, তবে আমার চোখ তাদের চোখ একই ছিল। তখন প্রশাসনের কোনো নড়াচড়া নেই, কোনো উচ্চবাচ্য নেই। একটা সাংবাদিক না হোক, একটা সাংস্কৃতিক কর্মী না হোক, সেটা তো মানুষ, তার তো বেঁচে থাকার, নিরাপদে বেঁচে থাকার অধিকার ছিল। সেই অধিকার খর্ব হয়েছে শৈলকুপায়।
প্রশাসন নড়ছে না, নড়াচড়া করছে না, আসামি ধরছে না। আমি ধিক্কার জানাই এই দুর্বল প্রশাসন। এত আসামি ধরতে পারেন, এদেরকে কেন ধরতে পারছেন না? ধরার দাবি আমরা জানাই। আমরা আছি গতকাল যে ঘটনা ঘটেছে বিদ্যুৎ অফিসে, আমাদের সময় টেলিভিশনের ক্যামেরা এবং তার যে যন্ত্রাংশ, তার যে মোবাইল যেভাবে কেড়ে নিয়েছে, ঝিনাইদহ সারা দেশের মানুষ দেখেছেন কিভাবে ঘটনাটি ঘটিয়েছে। একজন পঞ্চম গ্রেডের নাকি উনি অফিসার, তাই উনি এই কাজটা নাকি করতে পারেন। তাহলে আমরা কি গ্রেডলেস? এই সাংবাদিকরা কি গ্রেডলেস? পঞ্চম গ্রেডের অফিসার ক্যামেরা ভাঙতে পারে, মানুষকে অপমান করতে পারে, অর্থ বাণিজ্য করতে পারে। আমরা হচ্ছি সাংবাদিকরা, হ্যাঁ মাঠের মানুষ, আমরা মাঠে নেমেছি, দেখা যাক কি হয়। তোমার ক্ষমতা কতটুকু, তোমার ফুটোর জোর কতটুকু, আমরা তা দেখবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কয়েকটা তথ্য এখানে তুলে ধরি, আপনাদের এইগুলি দেখতে হবে। ঝিনাইদহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা আগে ছিল পিডিবি, এখানে অজুপাটিকে হয়েছে। এই যে স্টিলের খাম্বা ছিল সব, এই খাম্বাগুলি তুলে প্লাস এই যে সিমেন্টের খাম্বা দেওয়া হয়েছে। স্টিলের খাম্বাগুলি কি লেখা হয়েছে কারা? এই যে জিআই তার বাদ দিয়ে কেবল তার দেওয়া হয়েছে। এই জিআই তারগুলি টুকরো টুকরো করে বাঙালিতে বিক্রি করেছে কারা? ওই বিদ্যুৎ অফিসে হাজার 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 টাকা যন্ত্রাংশ ছিল, অর্থাৎ তামার তারের বিভিন্ন ট্রান্সফর্মার ছিল, এটা বিক্রি করে গেছে কে? এই নির্বাহী প্রকৌশলী এখানে জয়েন করে প্রথমেই গাছ কেটেছে। এই নির্বাহী প্রকৌশলী জয়েন করে প্রথমেই গাছ কেটেছে। গাছ কেটেছে, কোনো অনুমোদনের প্রয়োজন হয়নি। গাছ কাটার কিছু নিয়ম আছে, উনি তা মানেননি। উনি এত বড় ক্ষমতাধর, তাহলে জবাব দেন, স্টিলের খাম্বাগুলি কোথায় বেঁচেছেন? আমার তারগুলি কোথায় গেছে? জিয়ার তারগুলি কোথায় গেছে? আপনার কাছে বিদ্যুৎ নিতে গেলে, আবেদন করতে গেলে আপনি যে চামচা তৈরি করেছেন, আপনার এখানে মাত্র, আমি আজ খবর নিয়েছি, 4 জন মাত্র অজু পার্টিকের নিজস্ব লাইনম্যান আছে। তাহলে এই শত শত লাইনম্যান কোথার থেকে আছে? কে পয়দা করেছে? আমি আজকে কিছুক্ষণ আগে খবর নিয়েছি, মাত্র 4 জন লাইনম্যান আছে অজু পার্টিকের নিজস্ব। তাহলে মই নিয়ে যারা গাছে ওঠে, আপনারা জানেন এই নির্বাহী প্রকৌশলী আসার পর বাবলু নামের একজন ভালো লাইনম্যান বিদ্যুতের মেরামত করতে যে মৃত্যুবরণ করেছে। আপনারা আরো আপনাদেরকে তথ্য দিই, গ্যাটিস বলে এদেরকে 9 জন গ্যাটিস মারা গেছে। এ পর্যন্ত 9 জন গ্যাটিস মারা গেছে। বিষয় গেলে ডাক বাংলা ঝিনাইদহ সদর শৈলকুপায়। আপনি দেখেন যত্র লাইন হাত দিলেই মানুষ মারা যাচ্ছে। মানে ওয়ারিং এর জন্য যে টাকাটা নেওয়া হয়, তাহলে বাসা বাড়িতে মানুষ দেখেন, মা শিশু সবাই মারা যাচ্ছে। বিদ্যুৎ আমাদের অপরিহার্য, সেই বিদ্যুতে আমাদের মৃত্যু হচ্ছে। আপনি নির্বাহী প্রকৌশলী এখানে লজেন্স খাচ্ছেন, আপনার যে লেবাস, যে পোশাক আশাক, তার সাথে তো আপনার কর্ম যায় না। আপনাকে দেখে মানুষ শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আপনি নিজেই ঠিকাদারি করেন, আপনি নিজেই ঠিকাদারি করেন। এই আপনার এই ঠিকাদারি আমরা চিনে ফেলেছি, আমাদের চোখ খুলে গেছে, কলম হাতে উঠে গেছে। আপনি কোন অবস্থায় দেয় আপনার দুর্নীতি ধামাচাপা দিতে পারবেন না, পারবেন না। আপনি চলে মিটারে দেখেন সাধারণ পাবলিক কত কষ্টে আছে। 1000 টাকা আজকে পড়েন, কালকে দেখবেন সেটা 200 হয়ে গেছে। কি চুরি হচ্ছে? বিদ্যুৎ নিতে টাকা দিতে হয়, আবার বিদ্যুতের টাকা বললে সে টাকা আপনারা নিয়ে নেন, কৌশলে ডিজিটাল চুরি করেন। সব মিলিয়ে আপনাদের এই কর্মকাণ্ড মানুষ জেনে গেছে। বিদ্যুৎ একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনাদের বিরুদ্ধে কি সমস্ত উঠার কথা? আপনার ওখানে একজন গ্রাম অভিযোগ দিতে গেলে সে যত বড় কর্মকর্তাই হোক, আপনি আনসার খুঁজতেছেন, আমাদের টাকা দিয়ে আপনি আনসার খুঁজতেছেন, সে আনসার দিয়ে আপনি মানুষকে অপমান করছেন। আপনার বিদ্যুতের এমার্জেন্সি টেলিফোন কেউ রিসিভ করে না, করে আনসারে। মানেটা কি? আমরা কোনো সেবাই পাচ্ছি না, অথচ আমি টাকা দিচ্ছি, আপনি সেবা দেবেন না কেন? আমি আপনাকে টাকা দিই,
সেবা আপনাকে দিতে, আপনি সেবা বিক্রি করেন, সেবা বিক্রির নামে আপনি পকেট ভারী করেন। আমি জানি আপনার টাকা লাগে, কত টাকা লাগে আপনার। আপনি সরকারি গাড়িতে নিজের লোকজনকে পরিবহন করেন, আমি জানি এটা আপনার লাগে। কেন? কারণ হচ্ছে আপনি ভালো তৈল অফিসার, আপনার নাম আছে তৈল অফিসার, আপনার লেবারদের সাথে আপনার কাজ যায় না। আপনি ভালোভাবে চলে যান, অবশ্য আপনি চলে গেলেও সাংবাদিকরা আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশের যেখানে যাবেন, যে অফিসে যাবেন, সাংবাদিক সমাজ আপনার পিছু নেবে, আপনার অতীত ইতিহাস ঘেটে দেখবে। আপনি অনেক বড় বড় কথা বলেছেন, বড় বড় পাওয়ার দেখাইছেন, এই পাওয়ার সাংবাদিকদের দেখাতে আসবে না। সাংবাদিকরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই চলবে ইনশাল্লাহ। আর আমি প্রশাসনকে বলবো, অবশ্যই কালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে অভিযোগ থানাতে দিয়েছি, এই অভিযোগ অবশ্যই দ্রুত বাস্তবায়ন করতে হবে। শোলকুমার আসামি ধরতে হবে, আমাদের অভিযোগ থানায় নিতে হবে। আর হচ্ছে এই দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীকে আপনারা এখানটা অপসারণ করতে হবে। অন্যথায় রাজপথের সাংবাদিকদের সাথে জনগণও আছে। সাংবাদিক কিন্তু একা না, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণকে নিয়ে সকল সাংবাদিক আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ সকলকে নিয়ে গেলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এর মধ্য দিয়ে জেলায় জেলায় যত দুর্নীতিবাজ আমলা আছে, যত দুর্নীতিবাজ জেলা কর্মকর্তা আছে, সকলের জন্য একটি মেসেজ, আপনারা আজ থেকে ভালো হয়ে যান। সাংবাদিকদের সাথে অসৎ আচরণ করবেন না, করবেন না। করলে এই নির্বাহী প্রকৌশলীর মতোই আপনাদের বিরুদ্ধে রাজপথে আমরা নেমে আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আন্দোলন দীর্ঘযুগী হোক। প্রিয় ঝিনাইদহ জেলাবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা যখন সমাজের নানা অনিয়ম দুর্নীতি আমরা যখন অনুসন্ধান করে বেড়াই বিভিন্ন দপ্তরে, আপনারা হয়তো দেখে রয়েছেন যে তারা লেবাসধারী, যারা ধর্মকে পুঁজি করে এবং যারা সাংবাদিকের সাথে অসচেতনমূলক আচরণ আটকে রাখতে পারে, এই সাহস যখন দেখাতে পারে, তখন সাধারণ মানুষের সাথে এই দুর্নীতিবাদ কি করতে পারে তা আপনারা ভেবে দেখুন। আমরা অবিলম্বে অভিযুক্ত দুর্নীতিবাদ নির্বাহী প্রকৌশলীর আমরা অপসারণ চাই। এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখছেন জেনারেল প্রেস ক্লাবের অভিভাবক, আমাদের বিক্ষোভ বারবার নির্বাচিত জেনারেল প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি জনাব এম রায়হান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে অংশগ্রহণকারী বিপ্লবী সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতির দিক, সামাজিক সংগঠন, সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ সময় আমরা বক্তব্য শুনছি, আমরা জেনেছি যে কেন, কি কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি আমার কথা শেষ কথা আর শেষের কথা বলার সুযোগ থাকে না, মানে সবই বলা হয়ে যায়। আমি বলতে চাই, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন জেলা প্রেস ক্লাবের সভাপতি, তিনি বলেছেন যে সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ যদি ভেঙে যায়, রাষ্ট্রেও ভেঙে যায়। রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারে না, শুধু ঝিনাইদহ প্রশাসন না। গতকালকে যে ঘটনা হয়েছে, এই ঘটনা প্রমাণ করে যে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এই অফিসার। সাংবাদিক দেখে যে ভয় পায়, সাংবাদিক আতঙ্কে যে ভোগে, বোঝাই যায় যে তার ভিতরে কত পরিমাণ দুর্নীতি হয়েছে। আমি লম্বা বক্তব্য দেব না। আমরা গতকালকে থেকে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে চলছি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে চলছি। আমাদের একটাই দাবি, শুধু অপসারণ না, তাকে চাকরিচ্যুত করতে হবে। আমরা আলটিমেটাম দেব, লাগাতার কর্মসূচি থাকবে, কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনসাধারণকে সাথে নিয়ে, পেশাজীবী সংগঠনকে সাথে নিয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনে বৃহত্তর সমাবেশ থেকে দেবো। তারপরে আপনি যতদিন এখানে থাকবেন, দেখা যাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি এখানে থাকবে। শোলকুমার ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি।
বারবার বলেছি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক। কি শক্তিধর সেই সন্ত্রাসী! একের পর এক ঘটনা ঘটে শৈলকুপায়। মনে হয় একটা বর্বর জাতি বাস করে। কোন ঘর বাড়ি সুস্থ নেই, কুপিয়ে কুপিয়ে তছনছ করা হয়। প্রতিদিন হামলা মামলার ঘটনা ঘটে। অসুস্থ মানুষ মনে হয় সেখানে বাস করে। আমরা জানি বাংলাদেশের সর্বোচ্চ শিখরে অবস্থান করে শৈলকুপার অনেক মানুষ, বড় বড় অফিসার তারা। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, যারা কিনা এই জায়গায় বাস করে তারা মনে হয় একেবারেই বর্বর জাতি। প্রশাসন থেকে বিচ্ছিন্ন নাকি তারা? এই উপজাতিকে দেখা হোক কঠিন ভাবে। এটা কোন ধরনের উপজাতি? কোথায় কোথায় মানুষ করে, কোথায় কোথায় ঢাল সড়কি বের করে, কোথায় কোথায় ঘর চোর ভাঙচুর করে, কোথায় কোথায় সাংবাদিক কুপিয়ে জখম করে। আজকে আলমগীর বাঁচবে কিনা সন্দেহ। সে দোকানে বসেছিল, আলমগীর সাংবাদিকতা করে, শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, উদিসি সংগঠনের সে সদস্য, উদিসি সংগঠনের শৈলকুপা সভাপতি। যেমন কিছু সংগঠনের সাথে থাকে যে সংগঠনগুলো দুর্নীতিগ্রস্ত নয়, তাকে দোকানের মধ্যে কিশোর গ্যাং, এই সন্ত্রাসী গ্রুপ কুপিয়ে কুপিয়ে জখম করল। আর সে রক্তাক্ত অবস্থায় তার চিকিৎসা হলো না শৈলকুপায়, কুষ্টিয়াতে হলো না, ঢাকাতে তাই অপারেশন করা হচ্ছে। টাকা নেই, পয়সা নেই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা বারবার ওসিকে বলেছি তাকে ধরেন। ওসি সাহেব, আপনি যদি ধরতে না পারেন, আমরা ওই শৈলকুপার মেয়রের মতো বলতে চাই না, আমরা খারাপ ভাষায় বলতে চাই না, আমরা ভদ্র ভাষায় বলতে চাই। আপনি ওখান থেকে সরে এসে আর একজনকে দায়িত্ব দেন, অন্য একজন যাক, সন্ত্রাসী গ্রেপ্তার হোক, দুর্বৃত্ত মুক্ত হোক শৈলকুপা। এক্সচেঞ্জ সাহেবের কোথায় আবার আসি, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই এক্সচেঞ্জ এখানে থাকবে, আমাদের যে কর্মকাণ্ড সুস্থ ধারার মধ্য দিয়েই ঝিনেদার সকল পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সকল সাংবাদিক সংগঠন সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আপনার বিদায় ঘন্টা বাজাবো ইনশাল্লাহ। আমি আজকে এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, শৈলকুপার উদ্দেশ্যী সংগঠন, শৈলকুপার রিপোর্টার্স ইউনিটি, শৈলকুপা প্রেস ক্লাব, ঝিনেদা জেলা প্রেস ক্লাব, প্রেস ইউনিটি, এখানকার রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব, এখানকার আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, ঝিনেদার জেলা উদ্দেশ্যী সংগঠন, সকল সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আপনাদের প্রতি স্যালুট জানাই, যে আপনাদের স্যালুট জানাই যে সাংবাদিক বন্ধুদের উপরে হামলা মামলার ঘটনায় আপনারা সাড়া দিয়েছেন। আমি আপনাদের কাছে আবারও উদ্যত আহ্বান জানাবো, আমরা আগামীতে যে কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচির সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আরেকটা কথা বলি, এক্সচেঞ্জ সাহেব, আপনি কোথায় কোথায় মামলা করছেন, কোথায় কোথায় জিডি করছেন, জিডির কিছু দেখেননি, মামলার কিছু দেখেননি। প্রত্যেকটা সাংবাদিক একটা একটা করে আপনার বিরুদ্ধে জিডি করবে, আমরা আপনার বিরুদ্ধে কোন জিডি করব, আপনি এখান থেকে যাবেন না কতক্ষণ। সর্বশেষ সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি। আমরা সুইট হোটেলের সামনে থেকে পায়রা চত্বর ঘুরে একটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করব। এই বিক্ষোভ প্রদর্শনে আপনারা সুন্দর এই এক্সিনের অপসারণ, শৈলকুপার সন্ত্রাসী সাংবাদিক হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে এই স্লোগানে এই রাজপথ প্রকম্পিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাংবাদিক বন্ধুদের। সকলকে মিছিলে আসার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। সকল সাংবাদিক সমাজ মিছিলে অংশ নিন। সন্ত্রাসীদের করতে হবে। শৈলকুপায় সাংবাদিকদের উপর হামলা কেন? শৈলকুপায় সাংবাদিকদের উপর হামলা কেন? অবিলম্বে
দাবি এক দাবি এক দফা এক দাবি কবে যাবি এক দফা এক দাবি সাংবাদিক ঐক্য সাংবাদিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ সাংবাদিক ঐক্য করে তোলো দুর্নীতিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও দুর্নীতিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও গুড়িয়ে দাও দুর্নীতিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও এক দফা এক দাবি তুই কবে যাবি তুই কবে যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি তুই কবে যাবি তুই কবে যাবি এক দফা এক দাবি তুই কবে যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি তুই কবে যাবি এক দফা এক দাবি এক দাবি তুই কবে যাবি তুই কবে যাবি জবাবদারি দিতে হবে জবাবদারি দিতে হবে সাংবাদিক হাসপাতালে কেন জবাবদারি দিতে হবে সাংবাদিক আহত কেন জবাবদারি দিতে হবে এক দফা এক দাবি তুই কবে যাবি তুই কবে যাবি এক দফা এক দাবি দুর্নীতিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আপনি কে বেরোন আগে সাংবাদিক আহত কেন জবাবদারি দিতে হবে জবাবদারি দিতে হবে জবাবদারি দিতে হবে তুই কবে যাবি 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 এক দফা এক দাবি এক দফা এক দাবি চাই 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 কালো হাত দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও তুই কবে যাবি তুই কবে যাবি ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও কবে যাবি তুই কবে যাবি তুই কবে যাবি ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও তুই কবে যাবি ভেঙে দাও ঘুরিয়ে দাও প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ প্রাণকেন্দ্র ভারত চত্বর দিয়ে সাংবাদিক নেতা রহমান সোহাগের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ মিছিল মানববন্ধন হলো। আপনারা সবাই একত্র ঘোষণা করেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন এবং দাবি করেন এই দুর্নীতিবাজ রাশিদুলের অপসারণের জন্য সবাই দাবি করেন, কমেন্টের মাধ্যমে সবাই জানান। দোল কবে যাবি দোল কবে যাবি দোল কবে যাবি
সাংবাদিকের বিরুদ্ধে হামলা কেন? তুই জবাব দে। সাংবাদিকের হামলা কেন? তুই জবাব দে। সবাই বলে অ্যাকশন আসাদুলের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও গোল কবে যাবি এক দফায় এক দাবি ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এক দফায় এক দাবি গোল জবাব দে ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 একদমই দেখছেন তুই কবে যাবি দেখছেন তুই কবে যাবি ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শক আমাদের রাশিদুলের বিরুদ্ধে অবসরের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এসে ইতিমধ্যে সমাপ্ত হবে। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং অবসরের দাবি জানান কমেন্টের মাধ্যমে। জয়